রাত বাজে 4:30। স্বাভাবিকভাবেই এই সময়টাতে চারিদিক থাকে নিস্তব্ধ। সকলেই গভীর ঘুমে মগ্ন। শুধু ঘুম নেই মাহাদের চোখে। ফ্লোরে বসে খাটে হেলান দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে। রুমে এসি চলছে, তাই মাথার উপরে ফ্যানটা আস্তে আস্তে ঘুরছে। রাতে জয় তাকে রুমে দিয়ে যাওয়ার পর কিছুক্ষণ চুপচাপ শুয়েছিল। নেশাটা তোর এখনো রয়ে গেছে, কিন্তু ঘুম, সে তো দূর দূরান্তে ও দেখা যাচ্ছে না। আজ তো অনেক ড্রিঙ্ক করল সে। তবুও দৃশ্যর ভূত মাথা থেকে কিছুতেই নামাতে পারছে না। এটা আজ নতুন না। এই 4 বছরে সে এক মুহূর্তের জন্য এই পিচ্ছিটাকে ভুলতে পারেনি। সারাদিন নিজেকে ব্যস্ত রাখলেও দিন শেষে পৃথিবীতে যখন নিস্তব্ধতা নেমে আসে, তখন মাহাদের হৃদয় চলে দৃশ্য নামক তাণ্ডব। মদের নেশার চাইতেও ওই পিচ্চির নেশাটা মাথায় বেশি জেঁকে বসেছে। পিচ্চি কেন বলছে সে? দৃশ্য তো আর এখন সেই পিচ্চিটা নেই। পিঠ অবধি চুলগুলো এখন কোমর অবধি চলে এসেছে। অ্যাশ কালার জিন্স সাথে লং কুর্তি, গলায় বাঁধা সে ছোট স্কার্ফ। আর যাই হোক, তাকে পিচ্চি তো লাগছিল না। সেই কিশোরী এখন যুবতী হয়ে উঠেছে। শুধু বদলায়নি একটা জিনিস, আগেও শুকনো ছিল, এখনও তেমনই আছে। এই মেয়েটা কি ঠিকমতো খায় না? তার অতি আদরের ভাই, তার কি এখন সে খেয়াল রাখে না? আজ বিকেলে মাহাদ দৃশ্যকে নিজের অফিসে একদমই আশা করেনি। যখন দৃশ্যকে দেখেছিল, মুহূর্তেই তার হৃদস্পন্দন থমকে গেছে। যেমনটা প্রথম দেখায় হয়েছিল। মেয়েটার জন্য একদিন সে নির্ঘাত হার্ট অ্যাটাক করবে। যখন তখন হার্টবিট বন্ধ করে দেয়। এই 4 বছরে বহু মেয়েকে দেখেছে, যারা তার জন্য ব্যাকুল হয়ে থাকে। একটা বার তার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করে। হাজারো মেয়ের সাথে তার ওঠা বসা হয়েছে। কাজ করেছে অনেক মডেলের সাথেও, কিন্তু কেউ তার হার্টকে ছুঁতে পারেনি। কাউকে দেখে মুহূর্তের জন্য মনে হয়নি যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। মনে হয়নি তাকে দ্বিতীয়বার দেখাটা জরুরি। অথচ এই মেয়েটা তো প্রতিনিয়ত তার হার্টে আঘাত করে যাচ্ছে। দৃশ্যকে দেখে সে যতটা অপ্রস্তুত ছিল, হয়তো দৃশ্যও ঠিক ততটাই অপ্রস্তুত ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই মেয়েটার চোখ ভিজে উঠেছিল। কিন্তু সেই চোখ বেয়ে পানিগুলো গড়িয়ে পড়েছে কিনা সেটা মাহাদ জানে না, কারণ ততক্ষণে সে সামনের সবকিছুই ঝাপসা দেখছিল। কতগুলো দিন পর সে এই মেয়েটাকে দেখতে পেয়েছে। লাস্ট যখন দেখেছিল তখন তো আর কিছুই ভাবতে পারছে না মাহাদ। প্রচণ্ড মাথা ব্যথা করছে। মনে হচ্ছে বুকের উপরে যে পাথরটা ছিল তাতে কেউ আরও জোরে চাপ প্রয়োগ করেছে। 2 হাতে ওর চুলগুলো টানতে শুরু করল মাহাদ। কয়েক সেকেন্ডের মধ্যেই হু হু করে কাঁদতে শুরু করল। সেই জানে তাকে কান্না মোটেও মানায় না, অন্তত তার ব্যক্তিত্বের সাথে জিনিসটা যায় না। কিন্তু সে মনের সাথে যুদ্ধ করতে পারছে না। তার মন আর মস্তিষ্কে এই মেয়েটা তাণ্ডব চালাচ্ছে, যে তাণ্ডবে ক্ষতবিক্ষত হচ্ছে মাহাদ। হঠাৎই মাহাদের মনে পড়তে থাকল সেই দিনের কথা। সকাল সকাল মাহাদ আজ কলেজে উপস্থিত হয়েছে। বিদায় অনুষ্ঠানে সকল প্রিপারেশন তাকে দেখাশোনা করতে হচ্ছে, কিন্তু কাজের সে মন বসাতে পারছে না। পিচ্চিটা তার মাথা নষ্ট করে রেখেছে। 2 দিন ধরে ভীষণ ইগনোর করছে। এই 2 দিনে সে প্রায় কয়েকবার দৃশ্যকে কল করেছে, কিন্তু এই মেয়েটা একটা বার কল রিসিভ করেনি, আর না দিয়েছে কোনো মেসেজের রিপ্লাই। মন এবং মেজাজ দুটোই ভীষণ খারাপ মাহাদের। কোনো কাজেই ঠিকভাবে মন বসাতে পারছে না। গত রাতেও ঠিকভাবে ঘুমাতে পারেনি। কিছুক্ষণ পরেই জয়, রাফসান ও তানিম আসল। মাহাদকে দেখেই রাফসান হেসে বলল, "কি রে মামা, মন মেজাজ খারাপ মনে হচ্ছে?" তানিম খোঁচা মেরে বলল, "মাহাদকে দেখে আমার প্রেম করার স্বাদ মিটে গেছে।"
বেচারা এখনো প্রেম শুরু করতে পারেনি, তাতেই এই অবস্থা। জয় তাদেরকে ধমক দিয়ে বলল, শালারা মজা পড়ে নিস। মাহাদ তুই ঠিক আছিস? মাহাদ মনমরা হয়ে জবাব দিল, ঠিক আছি কিনা জানি না, তবে মাথাটা গরম আছে। এই মুহূর্তে ওকে সামনে পাইলে তার কানের নিচে দুইটা লাগাইতাম। এইটুকু মেয়ে কিনা আমাকে ইগনোর করে। জয় বলল, মাথা গরম করিস না, ওর সাথে আগে ঠান্ডা মাথায় কথা বল। মাহাদ মাথা নেড়ে সায় দিল, তারপর ব্যস্ত হয়ে পড়ল কাজে। সে একটা কালো পাঞ্জাবি পরেছে। দৃশ্যর ও আজ কালো শাড়ি পরে আসার কথা, কারণ ক্লাস 8-এর মেয়েদের ড্রেসকোড কালো ছিল। মাহাদের কাজের মাঝেই হঠাৎ রামিসা চলে আসলো। রামিসা একটা অরেঞ্জ কালারের শাড়ি পরেছে, এটা ইন্টার সেকেন্ড ইয়ারের মেয়েদের ড্রেস কোড। রামিসা মেয়েটাকে একটু অদ্ভুত লাগে মাহাদের কাছে, কিছুটা গায়ে পড়া স্বভাব মেয়েটার। ভলেন্টিয়ার টিমে মেয়েটা না থাকলে সে মোটেও কথা বলতে ইচ্ছুক ছিল না তার সাথে। নিতান্তই ভদ্রতার খাতিরে কথা বলা। রমিসা এসেই লজ্জা মুখ নিয়ে মাহাদকে বলল, হাই মাহাদ, তোমাকে আজ ভীষণ সুন্দর লাগছে। ধন্যবাদ। মাহাদের কথায় রামিসা মনে মনে একটু কষ্টই পেল। কলেজে আসার পর থেকে সবাই তার ভীষণ প্রশংসা করেছে, কিন্তু সে তো শুধু মাহাদের কাছ থেকে প্রশংসা শুনতে চাচ্ছে। কিন্তু মাহাদ তাকে কোনো কমপ্লিমেন্ট দিল না। সে আবার বলল, আমাকে কেমন লাগছে বললে না তো? মাহাদ মুচকি হেসে বলল, তোমাকেও ভালো লাগছে। মাহাদের কথায় রামিসা সন্তুষ্ট হতে পারল না। মাহাদ আর রামিসা করিডোরে দাঁড়িয়ে কথা বলছিল। মাহাদ বারবার গেটের দিকে তাকাচ্ছে, তার চোখ দুটো দৃশ্যকে খুঁজছে। আবারও গেটের দিকে চোখ পড়তেই মাহাদের চোখ স্থির হয়ে গেল। সে কি ভুল দেখছে? তার মনে হচ্ছে গেট দিয়ে কোনো পরী ভেতরে ঢুকেছে। কালো জামদানি শাড়ি, খোপায় বেলি ফুলের মালা। মহাদের মনে হচ্ছে ভুল করে কোনো পরী আকাশ থেকে ছিটকে পড়েছে আর সোজা তার সামনে এসে পড়েছে। বাহ্যিক সৌন্দর্যকে মাহাদ কখনোই প্রাধান্য দেয় না। সে তো দৃশ্যর লাল হওয়ার নাক আর কাদো কাদো চেহারার প্রেমে পড়েছিল, যেখানে ছিল বাচ্চামিতে ভরপুর। কিন্তু আজ মনে হচ্ছে দৃশ্যর বাহ্যিক সৌন্দর্য তাকে দুর্বল করতে প্রস্তুত। সে তো সবচেয়ে বেশি দুর্বল হচ্ছে দৃশ্যর ঠোঁটের গাঢ় লিপস্টিকের প্রতি। বাচ্চা মেয়েটার এত গাঢ় লিপস্টিক দেওয়ার কি প্রয়োজন? মাহাদের ভেতরে অনুভূতির তোলপাড় চলছে। এই মেয়েটা ঠিক কত রূপে তাকে প্রেমের জালে ফাঁসাবে তা মাহাদের জানা নেই। মাহাদকে এভাবেই স্থির হতে দেখে রামিসা কিছুটা অবাক হল। মাহাদের দৃষ্টি অনুসরণ করে গেটের দিকে তাকাল। দুইটা বাচ্চা মেয়ে ছাড়া আর কিছুই তার নজরে আসল না। দৃশ্য আর নাবিলা দুজনেই কালো শাড়ি পরে আজ কলেজ এসেছে। দুজনেই আজকে খোপা করে বেলি ফুলের মালা গেঁথেছে। এই বেলি ফুলের জন্য সকাল ফাহিমকে ভীষণ কষ্ট করতে হয়েছে। ভোরে তাকে পাঠিয়েছে দুই বোন মিলে বেলি ফুলের মালা আনতে। তবে বেলি ফুলের মালা সে 4টা আনিয়েছে, বাকি 2টা মৌ আর সাইমার জন্য। দুই বোন কথা বলতে বলতে স্কুলের গেট দিয়ে ঢুকছে। হঠাৎ দৃশ্যর নজর গেল সামনে করিডোরে দাঁড়িয়ে থাকা মাহাদের উপর। কালো পাঞ্জাবি পরা, সাথে চুলগুলো জেল দিয়ে সেট করা। ফর্সা শরীরে কালো পাঞ্জাবিটা ভীষণ রকমের মানিয়েছে। দৃশ্য একবার নিজের দিকে তাকাল। এই লোকটা তার থেকেও 2 সেট বেশি ফর্সা। ছেলেদের এত ফর্সা কেন হতে হবে? মাহাদকে দেখে দৃশ্যের মনে হল সে ভীষণ রকমের ক্রাশ খেয়েছে, কিন্তু সেই ক্রাশ বেশিক্ষণ স্থায়ী হতে পারল না, কারণ তার পাশেই রামিসা দাঁড়িয়ে। হঠাৎ করেই পূর্বের অভিমানগুলো মাথাচাড়া দিয়ে উঠল। রামিসা যে সুন্দরী তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই দৃশ্যর।
কিন্তু মাহাদের সাথে তাকে কিছুতেই দেখতে পারছে না দৃশ্য। তার তো মন চাইছে ওই রামিসার চুল টেনে ছিঁড়ে ফেলতে, কিন্তু তবুও নিজেকে সংযত রেখে সে চলে গেল। সামনেই মৌ আর সাইমা দাঁড়িয়ে। দৃশ্য দ্রুত গেল তাদের কাছে। ব্যাগ থেকে তাদের জন্য আনা বেলি ফুলের মালাগুলো খোপায় লাগালো। দৃশ্য যে তাকে দেখেও না দেখার ভান করল সেটা মাহাদ ঠিকই বুঝতে পেরেছে। কিছুক্ষণ পরেই অনুষ্ঠান শুরু হল। সকল ক্যান্ডিডেটদের ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হল। দৃশ্য আর তার বান্ধবীরা মিলে সেলফি তোলায় ব্যস্ত। নানান পোজে তারা ছবি তুলছে। মাহাদ কোনো কাজেই মনোযোগ দিতে পারছে না। দৃশ্যকে সে অনেকটা নজরেই রেখেছে। আজ সে তাকে নজর ছাড়া করতে ইচ্ছুক না, কারণ তার এই ছোট্ট পাখিটাকে যে ভীষণ আবেদনময়ী লাগছে। মাহাদ হাতের কাজগুলো গুছিয়ে গেল ওর সামনে। দৃশ্য তখন সেলফি তোলায় ব্যস্ত। মাহাদ দৃশ্যকে ডাকল, কিন্তু দৃশ্য না শোনার ভান করল আর ভিড়ের দিকে চলে গেল। মাহাদ যেন নিজের রাগকে কিছুতেই কন্ট্রোল করতে পারছে না। ভিড়ের মাঝে আসতেই দৃশ্য দেখা হলো রাকিবের সাথে। রাকিব হল নাবিলার মামাতো ভাই। সে এবার পরীক্ষার্থী। তাদেরকে দেখেই রাকিব হেসে বলল, আরে বাপরে, পিচ্চি গুলারে দেখি একদম পরী লাগছে। দৃশ্য হেসে বলল, ভাই আপনি কি জীবনে পরী দেখেছেন? না তো। তাহলে কিভাবে বুঝলেন আমাদের পরীর মতো লাগছে? পরীরা তো রাক্ষসীর মতো হতে পারে। এবার রাকিব কিছুটা চিন্তায় পড়ে গেল। আসলেই তো সে কখনোই পরী দেখিনি। পরীরা যে সুন্দর হবে এমন তো কোনো কথা নেই। রাকিব এবার একটু হেসে বলল, তুমি আজকে দারুণ একটা কথা বলেছ দৃশ্য। পরী মানে যে সুন্দর হবে এমন কোনো কথা নেই। তারা তো দেখতে বিচ্ছিরিও হতে পারে। এত সুন্দর লজিক দেওয়ার জন্য একটা ছোট্ট উপহার। কথাটা বলেই সে তার হাতে থাকা গোলাপটা দৃশ্যকে দিল। দৃশ্য হাসিমুখে গ্রহণ করল। তাদের মধ্যকার কথোপকথন মাহাদ শুনতে না পারলেও শেষের গোলাপ নেওয়াটা মাহাদ কিছুতেই মানতে পারলাম না। এবার যেন তার মাথায় রক্ত উঠে গেছে। দৃশ্য আর তার বান্ধবীরা করিডোরে হাঁটছে। তারা মূলত আশেপাশে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছবি তুলেছে। দৃশ্য তার হাতে থাকা গোলাপটা নিয়ে বিভিন্ন পোজ দিচ্ছে, আর মৌ তার ছবি তুলে দিচ্ছে। কিছুটা সামনে সাইমা আর নাবিলা দাঁড়িয়ে ছবি তুলেছেন। দৃশ্য গোলাপের সুবাস নিচ্ছে এমন একটা পোজে দাঁড়িয়ে আছে আর মৌ ছবি তুলছে। মৌয়ের হঠাৎ মনে হল ক্যামেরার সামনে কেউ চলে এসেছে আর মুহূর্তেই দৃশ্য ক্যামেরা স্পটের বাইরে। মোবাইল থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকালো আর দেখতে পেল মাহাদ দৃশ্যর হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। মৌ সেই দিকে যেতে গেলে হঠাৎ জয় চলে আসে তার সামনে আর বলে, কি বাচ্চা বেআইন, কোথায় যান? মৌ কপাল কুঁচকে বলল, বেআইন মনে? কি বলছে এসব ভাইয়া? আরে তোমার কোনো বান্ধবী যদি আমার কোনো বন্ধুর বাচ্চার মা হয়ে যায় তাহলে তুমি আমার বেআইন হবা, তাই না? মৌয়ের ছোট মাথায় কিছুই ঢুকল না। সে শুধু মাথা নেড়ে হ্যাঁ বলল। দৃশ্য চোখ বন্ধ করে গোলাপের সুবাস নিচ্ছে এমন একটা পোজ দিতে চেয়েছিল। চোখ বন্ধ অবস্থায় তার মনে হল সে দৌড়চ্ছে। চোখ খুলেই সে হতবাক হয়ে গেল। মাহাদ তার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। কয়েক মুহূর্তের জন্য যেন দৃশ্য কিছুই বুঝতে পারল না। মাহাদ তাকে সোজা লাইব্রেরিতে নিয়ে আসল। দৃশ্য একবার লাইব্রেরি চারিদিকে চোখ বোলাল। পুরো লাইব্রেরি খালি। পর মুহূর্তেই মাহাদের দিকে তাকাতেই তার গলা শুকিয়ে আসল। ভীষণ রাগী চোখে তার দিকে তাকিয়ে আছে। দৃশ্য কিছু বলার আগেই মাহাদ বলে উঠল, এই তোর সমস্যা কি? আমাকে ইগনোর কেন করছিস? 2টা দিন ধরে আমার মাথাটা নষ্ট করে রেখেছিস।
কতগুলো কল করছি তোকে, কত মেসেজ করেছি, কোনো জবাব কেন দিস না? দৃশ্য ভীষণ অবাক হল। মাহাদ তাকে তুই তোকারি করছে? মাহাদ কখনোই তার সাথে এতটা রেগে কথা বলেনি। দৃশ্যর ভীষণ ভয় হচ্ছে। মাহাদকে একমাত্র সেই দিনই এতটা রাগতে দেখেছিল যেদিন রাব্বি তার সাথে খারাপ ব্যবহার করেছিল। আচ্ছা, মাহাদ কি এখন তাকেও রাব্বির মতোই মাইর দিবে? কিন্তু সে তো এত মার সহ্য করতে পারবে না। আজ নির্ঘাত মাহাদের হাতে তার মৃত্যু লেখা। ভয় রীতিমতো তার শরীর কাঁপতে লাগল। দৃশ্যকে চুপ থাকতে দেখে মাহাদ চেঁচিয়ে বলে উঠল, কথা বলছিস না কেন? ঠিক সেই মুহূর্তেই দৃশ্যর অন্য হাতের সেই গোলাপটা চোখে পড়ল। মাহাদ মুহূর্তে এই গোলাপটা ছিনিয়ে নিয়ে ফ্লোরে ফেলে দিল আর পা দিয়ে গোলাপটাকে পিষতে শুরু করল। দৃশ্য যেন এবার ভয় মরে যাবে। মাহাদ কি তাকে ওই গোলাপটার মতোই পিষে ফেলবে? প্রচণ্ড রেগে মাহাদ বলল, রাকিবের থেকে গোলাপ নিয়েছিস কেন? ওই রাকিবকে কি ভালো লাগে? আর কোনোদিন যেন ওর সাথে কথা বলতে না দেখি। এতক্ষণে দৃশ্য থর থর করে কাঁপতে লাগল। মুখ দিয়ে কোনো কথা বের করতে পারছে না। মাহাদ এবার দৃশ্যর হাত ছেড়ে দুকদম এগিয়ে আসল। মাহাদকে আগাতে দেখে দৃশ্য দুকদম পিছিয়ে গেল। মাহাদ দৃশ্যর বাহু ধরে একদম তার কাছে নিয়ে আসল। চোখ গরম করে বলল, দেখো দৃশ্য পাখি, বেশি উড়তে যেও না, তাহলে একদম অদৃশ্য করে দিব। দৃশ্য এবার নিজের চোখের পানি আটকে রাখতে পারল না। গড় গড় করে তার দুচোখ দিয়ে পানি পড়তে লাগল। ভীষণ অভিমান জমা হল তার মনে। অনেক কষ্টে সাহস জোগাড় করতে লাগল। অনেকটা অভিমানের সুরে কাঁদতে কাঁদতে দৃশ্য বলল, আমি যার সাথে খুশি তার সাথে কথা বলবো, তাতে আপনার কি? আপনি যদি রামিসা আপুর সাথে কথা বলতে পারেন তাহলে আমি কেন রাকিব ভাইয়ের সাথে কথা বলতে পারবো না? এতক্ষণে মাহাদ আসল ঘটনা বুঝতে পারল। মুহূর্তে যেন তার রাগটাও গায়েব হয়ে গেল। সেই দৃশ্য কাছে এসে কানে ফিসফিসিয়ে বলল, তুমি কি কোনো কারণে জেলাস? দৃশ্যের অভিমানগুলো যেন এবার মাথা চাড়া দিয়ে উঠল। হিচকি তুলে বলল, আমি জেলাস কেন হব? আপনার যার সাথে খুশি তার সাথে কথা বলুন, আমার কি? মাহাদ তার হাত দুটো দৃশ্য চিবুকে রাখল। দৃশ্য মুখটা উঁচু করে ধরল আর হাতের বুড়ো আঙুলে দৃশ্য চোখের পানি মুছে দিল। দৃশ্য যেন বরফের মতো জমে গেছে। মাহাদের স্পর্শে দৃশ্য অদ্ভুত কিছু ফিল করছে। তার পুরো শরীর যেন আবারও কাঁপতে শুরু করল। তার পুরো শরীর জুড়ে অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে। তার এই 15 বছর জীবনে কখনোই এমন অনুভূতির সম্মুখীন হয়নি। মাহাদের দিকে সে কিছুতেই তাকাতে পারছে না। মাহাদের চাহনি তার বুকে ধারালো ছুরির মতো আঘাত করছে। হঠাৎ মাহাদ পকেট থেকে একটা টিস্যু বের করল। এক হাতে দৃশ্যর ঠোঁটের লিপস্টিকটা মুছতে শুরু করল। দৃশ্য যেন এবার আর নিজের মধ্যে নেই। এই ছেলেটা তাকে পাগল করা অনুভূতি কেন দিচ্ছে? সে যে কিছুতেই এই অনুভূতির সাথে ডিল করতে পারছে না। মাহাদ নিচু স্বরে বলল, ঠোঁটে আর কখনো এত গাঢ় লিপস্টিক দিবে না। আমি কিন্তু নিজেকে সামলাতে পারবো না। আর বিয়ের আগে আমি বেসামাল হতে চাই না। বিয়ের পর যত খুশি লিপস্টিক দিও। দৃশ্য যেন মনে হয় আকাশ থেকে পড়ল। সে চোখ বড় বড় করে মাহাদকে দেখছে। এই লোকটা কি পাগল টাগল হয়ে গেল নাকি? বিয়ের কথা কেন বলছে? আর কিছু না ভেবে দৃশ্য বোকার মতো প্রশ্নটা করেই ফেলল, আমার লিপস্টিক দেওয়ার সাথে আপনার বিয়ের কি সম্পর্ক? মাহাদ মনে মনে হাসছে। এই বাচ্চাটা আসলেই বাচ্চা। না হলে এই কথার মর্ম ঠিকই বুঝে নিত। সে মুচকি হেসে বলল, অবশ্যই সম্পর্ক আছে। আমার বউয়ের ঠোঁটের সাথে তো একমাত্র আমার সম্পর্ক থাকবে, তাই না? দৃশ্য ভীষণ কনফিউজড হয়ে বলল,
তাহলে আমাকে কেন লিপস্টিক দিতে মানা করছেন? কারণ আমার বউ তো তুমি হবা। কারণ আমার বউ তো তুমি হবা, এই কথাটার মানে দৃশ্যর ছোট মস্তিষ্ক সাথে সাথে ধরতে পারেনি। কয়েক মুহূর্ত সে মাহাদের দিকে হা করে তাকিয়েছিল। এই কথাটা মস্তিষ্ক অবধি পৌঁছাতে না পারলেও দৃশ্যর অন্তরাত্মা ঠিক কেঁপে উঠেছিল। মানুষটা কেমন অদ্ভুত সব কথা বলে, আর অদ্ভুত কথাগুলো দৃশ্যর পুরো শরীর কাঁপিয়ে তোলে। অবাক হয়ে দৃশ্য বলল, আমি কেন আপনার বউ হতে যাব? মাহাদ ঠোঁটে কুটিল হাসি এনে বলল, কেন তুমি বউ হলে সমস্যা কি? দৃশ্য কিছুটা থতমত খেয়ে গেল আর বলল, আমার বিয়ের বয়স হয়েছে নাকি? এখন তো করতে বলছি না, যখন বয়স হবে তখন করব। এবার দৃশ্য কি বলবে ভেবে পাচ্ছে না। দৃশ্যকে চুপ থাকতে দেখে মাহাদ বলল, ও বুঝেছি, তুমি আমাকে বিয়ে করতে চাও না। ওকে, নো প্রবলেম, আমি তাহলে রামিসাকে বিয়ে করব। দৃশ্য চোখ বড় বড় করে তাকালো। আবার এই রামিসা? আর উনি ওই ডাইনিকে বিয়ে করবে? এমনিতেই এই মেয়েকে নিয়ে দৃশ্য কয়েকদিনে ভালো ডিস্টার্ব ছিল। তার অভিমানটা যেন আরও বেড়ে গেল। সে দ্রুত বলল, আপনি ওই মেয়েকে বিয়ে করবেন? হে, তুমি তো রাজি হলে না। তাই তো তা। মাহাদকে আর কিছু বলতে না দিয়ে দৃশ্য বাহিরে যাওয়া শুরু করল। দৃশ্যর রাগে মাথা ফেটে যাচ্ছে। এই ছেলে নিজেকে কি মনে করে? যাকে খুশি তাকে বিয়ে করুক, তাতে তার কি? ফালতু ছেলে। দৃশ্যর মন চাইছে ফাহিম ভাইয়াকে দিয়ে এই ছেলের ঠ্যাং ভেঙে দিতে। দৃশ্য তো যাওয়া দেখে মাহাদ বোকা বনে গেল। বাবা, এই পিচ্চির এত রাগ! মাহাদ দৌড়ে গেল আর দৃশ্যর হাত ধরে নিজের দিকে ফেরাল। এতক্ষণে দৃশ্যর দুই চোখ অশ্রুতে টলমল করছে। ভীষণ রেগে বলল, আমার হাত ছাড়ুন। ছাড়ব না। কেন ছাড়বেন না? যান রামিসা আপুর হাত ধরুন। আমার হাত কেন ধরেছেন? তুমি জেলাস কেন? দৃশ্য এবার হিচকি তুলে বলল, আমি মোটেও জেলাস না। মাহাদ আঙ্গুল দিয়ে দৃশ্যর চোখ থেকে গড়ানো অশ্রু তুলে দৃশ্যর সামনে আনল আর বলল, তাহলে চোখ দিয়ে বন্যা বইছে কেন? দৃশ্য পাখি, তুমি তো ফেঁসে গেছ। দৃশ্য কিছুই বলতে পারল না। মাহাদ দৃশ্যর আরও কাছে এসে বলল, এই রামিসার সাথে আমাকে দেখে তোমার খারাপ লাগছে, চোখ ভিজে আসছে, এটা কেন হচ্ছে জানো? এবার দৃশ্য চোখ তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাল। মাহাদ বুড়ো আঙুল দিয়ে দৃশ্যর চোখের পানি মুছতে মুছতে বলল, কারণ তুমি আমার প্রেমে পড়ে গেছো পিচ্চি। তোমার এই ছোট্ট মন জুড়ে এই মাহাদের বিচরণ ঘটেছে। দৃশ্য অবাক চোখে তাকিয়ে আছে। দৃশ্য যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেল। বুকের বা পাশে সূক্ষ্ম ব্যথা অনুভব করছে। আসলেই কি সে মাহাদ ভাইয়ার প্রেমে পড়েছে? কিন্তু প্রেম কি সেটাই তো সে জানে না। তাহলে এই অচেনা প্রেমে সে কিভাবে পড়ল? মাহাদ আবার বলতে শুরু করল, দৃশ্য পাখি, যে অনুভূতির দহনে তুমি কয়দিন ধরে জ্বলছ, ঠিক সেই অনুভূতির দহনে আমিও আরও কয়েক মাস আগে থেকে জ্বলছি। আর এই অনুভূতির আগুনটা আমার মনে জ্বলেছে তোমাকে প্রথম যেদিন দেখেছি, সেদিন থেকে। তোমার সেই কাদো কাদো চাহনির প্রেমে পড়ে গেছি। দিনে দিনে এই প্রেম গভীর ভালোবাসার রূপ নিয়েছে। দৃশ্য এখনও অবাক হয়ে মাহাদকে দেখছে। মাহাদের এক একটা কথা দৃশ্য মনে শীতলতা বয়ে আনছে। এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে তার পুরো শরীর জুড়ে। তবে এটা ভেবে সে ভীষণ অবাক হচ্ছে মাহাদ তাকে ভালোবাসে। ভালোবাসার অনুভূতি কি সেটা এখনও দৃশ্য বোঝে না। তবে কয়েকটা দিনে সে যে পরিমাণ অস্থিরতা, অশান্তি ভোগ করেছে, মাহাদ ভাইয়া কি কয়েক মাস ধরে ঠিক সেভাবেই ভোগ করছে? মাহাদ দৃশ্যর হাত ছেড়ে পেছনে একটা টেবিলের পাশে দাঁড়াল।
কিছু একটা হাতের পেছনে লুকিয়ে দৃশ্য সামনে এসে হাঁটু গেড়ে বসল। দৃশ্যর চোখ যেন এবার বেরিয়ে আসার উপক্রম। মুহূর্তেই তার পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করল। মাহাদ পেছনে থেকে কয়েকটা লাল গোলাপ সামনে বাড়িয়ে ধরল আর বলতে শুরু করল, দেখো পিচ্চি, প্রপোজ কিভাবে করতে হয় আমার তা ঠিক জানা নেই, আর এভাবে হাঁটু গেড়ে বসে প্রপোজ করার ব্যক্তিত্ব ও আমার মাঝে নেই। তবে তোমার এই পিচ্চি মাথায় নিশ্চয় কিছু ফ্যান্টাসি আছে, না হলে পরবর্তীতে বলবে আমি কেন হাঁটু গেড়ে বসে তোমাকে প্রপোজ করলাম না। তোমাদের বয়সে এমন ফ্যান্টাসি করাটা স্বাভাবিক। দৃশ্যর এবার ভীষণ রাগ উঠছে। এতক্ষণ অবধি সব ঠিক ছিল, কিন্তু এখনকার কথাগুলো দৃশ্য মেজাজ গরম করছে। প্রপোজ করবি, সোজা করে ফেল, এত নাটক করার কি আছে? তবে দৃশ্য কিছুই বলতে পারো না, কারণ এভাবে হাঁটু গেড়ে বসে সামনে ফুল ধরাতে মাহাদকে ভীষণ কিউট লাগছে। মাহাদ বলল, দৃশ্য পাখি, তোমার জীবনে মাহাদের এন্ট্রি হয়ে গেছে। আমার বাচ্চা কাচ্চার মা তুমি হবা সেটা তো ফিক্স। তাই আর দেরি না করে দ্রুত ফুলগুলো গ্রহণ করো। শত অবাক হওয়ার মাঝেও মাহাদের এমন প্রপোজ করা দেখে দৃশ্য হেসে দিল। সারা জীবন শুনে এসেছে ছেলেরা মেয়েদের মিষ্টি মিষ্টি কথা বলে প্রপোজ করে, কিন্তু এই ছেলেটা শুরু থেকেই হুমকি দিয়ে যাচ্ছে। আর এখন প্রেম করা বিয়ে করা বাদ দিয়ে সোজা বাচ্চা কাচ্চা অবধি চলে গেছে। এমন প্রপোজের কথা তো দৃশ্য কখনো শুনেনি। হঠাৎই দৃশ্যর লজ্জা লাগতে শুরু করল, ভীষণ লজ্জা। মাহাদের চোখের দিকে তাকাতে পারছে না। ধূসর চোখ জোড়ায় যেন মাদকতায় ভরপুর। মুচকি হেসে সে ফুলগুলি নিল। দৃশ্য ফুল নেওয়ার সাথে সাথে উপর থেকে হাজারো ফুলের পাপড়ি ঝরতে লাগল। দৃশ্য অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর মাহাদ আবার সেই টেবিলের পাশ থেকে একটা গিফট বক্স নিয়ে আসল। মাঝারি আকারের গিফট বক্সটা দৃশ্যের হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা বাসায় যেয়ে খুলবে। দৃশ্য বক্সটা হাতে নিয়ে মাহাদের দিকে তাকিয়ে ভাবতে লাগল, তাহলে কি মাহাদ ভাইয়া সবকিছু আগে থেকেই প্ল্যান করে রেখেছিল? দৃশ্যকে ভাবতে দেখে মাহাদ হাতে তুড়ি বাজিয়ে বলল, তোমার এই ছোট্ট মাথায় এত চাপ নিও না দৃশ্য পাখি, আমি আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিলাম। কিন্তু তুমি আমার প্ল্যান ভেস্তে দেওয়ার পুরো ব্যবস্থা করেছিলে। ওই রাকিবের সাথে কথা বলে আমার মাথাটা গরম করে ফেলেছিলে। দৃশ্য এবার লজ্জা পেল। মাহাদ বুঝতে পারছে দৃশ্য লজ্জা পাচ্ছে, তাই তার লজ্জা আরেকটু বাড়িয়ে দিতে দৃশ্যর কানে কানে ফিসফিস করে বলল, কালো শাড়িতে আমার পরীটাকে মারাত্মক লাগছে। দৃশ্যর যেন আবার কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। সে নির্ঘাত আজ মারা যাবে। এই মানুষটা তাকে কেমন পাগল করা অনুভূতিতে ভাসাচ্ছে। মাহাদের এক একটা কথা যেন দৃশ্যর লজ্জা আরও বাড়িয়ে দিচ্ছে। তার এই ছোট জীবনে সে কোনোদিন এত লজ্জা পায়নি। মাহাদ এবার দৃশ্যর পেছনে দাঁড়ালো আর চুলের সুবাস নিয়ে বলল, বেলি ফুলের মালাটা তোমার চুলে ভীষণ মানিয়েছে। বিয়ের পর প্রতিদিন আমি তোমার জন্য বেলি ফুলের মালা নিয়ে আসব আর সেটা নিজের হাতে গুজে দেব। দৃশ্য লজ্জায় কথাই বলতে পারছে না। মাহাদের থেকে কিছুটা দূরে সরে দাঁড়াল। মনে হচ্ছে আজ দম আটকে মারাই যাবে সে। দৃশ্য বলল, আমি নাবিলার কাছে যাব। মাহাদ মুচকি হেসে নিজের সামনের চুলগুলোতে হাত বুলিয়ে নিল একবার, আর বলল, কল করলে যেন প্রথমবারেই রিসিভ হয়। নাবিলা, সাইমা আর মৌ দৃশ্যর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আর দৃশ্য ভীষণ বিরক্ত হচ্ছে। বিরক্ত হয়েই বলল, তোরা আমার দিকে এভাবে ভ্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? মৌ হেসে বলল, আমি এখনো বিশ্বাস করতে পারছি না মাহাদ ভাইয়া তোকে প্রপোজ করেছে। নাবিলা মুচকি হেসে বলল, আমার আগেই মনে হয়েছে মাহাদ ভাইয়া দৃশ্যকে পছন্দ করে।
প্রতিদিন কোচিংয়ে সামনে দাঁড়িয়ে থাকত। আমাদের মাঝে মাঝেই বিভিন্ন ট্রিট দিত। তখনই বুঝেছি নিশ্চয়ই কোনো কাহিনী আছে। সায়মা বলল, এবার মাহাদ ভাইয়ের থেকে আরো বড় ট্রিট নেব। সায়মা কথা শুনে বাকি সবাইও হৈহুল্লোড় শুরু করল। অন্যদিকে মাহাদকে সব ফ্রেন্ডরা ঘিরে ধরে আছে। তানিম বলল, এই শালা মেয়েদের থেকে দূরে থাকতো আর সবার আগেই এই শালাই মেয়ে পটিয়ে ফেলছে। রাফসান বলল, মামা বিশাল বড় ট্রিট চাই। তার কথা শুনে সবাই হাসতে লাগল। মাহাদ মুচকি হেসে বলল, ট্রিট কালকে পাবি, আজকে না। সবাই বলল কোনো সমস্যা নেই। তবে এত সবের মাঝে জয়কে একটু আনমনা মনে হচ্ছে। মৌ মেয়েটাকে সে অনেকবার দেখেছে, তবে আজ এই মেয়েটাকে দেখে তার অন্যরকম একটা অনুভূতি হয়েছে। কালো শাড়ি আর বেলি ফুলের মালায় মেয়েটাকে যেন হঠাৎ করেই বড় মনে হল। এতদিন মাহাদকে নিয়ে ভীষণ মজা করেছে বাচ্চা মেয়ের প্রেমে পড়াতে। তবে কি কোনোভাবে সে সেই বাচ্চা মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়ছে? দৃশ্যরা অডিটোরিয়ামে বসে মজা করছিল। যদিও এত সবের মাঝে দৃশ্যের মনোযোগ কম। তার চোখ দুটো মাহাদকে খুঁজছে। কিছুক্ষণ পরেই মাহাদের দেখা পেল স্টেজে। গিটার নিয়ে স্টেজের মাঝে এসে দাঁড়াল। তার মানে এখন মাহাদের পারফরমেন্স হবে। মুহূর্তেই দৃশ্য বিষয় এক্সাইটেড হয়ে গেল। দুজনের চোখাচোখি হয়ে গেল। দৃশ্য লজ্জায় চোখ নামিয়ে নিল। সেটা দেখে মাহাদ মুচকি হাসল আর টুংটাং করে গিটারের সুর তুলতে লাগল। চোখে রাখো চোখ, কিছু কথা হোক, বলবে শুনব আমি। হাতে রাখো হাত, সারা দিন রাত, স্বপ্ন পথে নামি। সুখেরই এ লগনে, তুমি আমি দুজনে, প্রেমেরই পৃথিবী সাজাই। ও প্রিয় আমি তোমার হতে চাই। ও প্রিয় আমি তোমার হতে চাই। ওই ঘুম ঘুম দূর আকাশে সাদা সাদা মেঘ উড়ে যায়। আজ এই মন শুধু তোমাকে আরো কাছে কাছে পেতে চায়। দুজনে এই তো, কোনো বাধা নেই তো, এসো তবে গল্পে হারাই। ও প্রিয় আমি তোমার হতে চাই। ও প্রিয় আমি তোমার হতে চাই। গুনগুন সুর মনেরই ভিতর, লাগে লাগে কি যে অনুভব। যেখানে তাকাই সেখানে তুমি, আশা ভালোবাসা তুমি সব, তোমারই থাকব, এই কথা রাখব। এসো তবে দু পা বাড়াই। ও প্রিয় আমি তোমার হতে চাই। ও প্রিয় আমি তোমার হতে চাই। চোখে রাখো চোখ, কিছু কথা হোক, বলবে শুনব আমি। হাতে রাখো হাত, সারা দিন রাত, স্বপ্ন পথে নামি। সুখেরই এ লগনে, তুমি আমি দুজনে, প্রেমেরই পৃথিবী সাজাই। ও প্রিয় আমি তোমার হতে চাই। ও প্রিয় আমি তোমার হতে চাই। গান শেষ করে মাহাদ দৃশ্যের দিকে তাকাল। মেয়েটা এখনো অবাক হয়ে তাকিয়ে আছে। গান গাওয়ার সময় সারাক্ষণ মাহাদের চোখ দৃশ্যর দিকে পড়েছে। হঠাৎ মাহাদ দৃশ্য দিকে তাকিয়ে চোখ মারল। এটা দেখেই দৃশ্যর হঠাৎই কাশি উঠে গেল। মেয়েটা ভীষণ লজ্জা পেয়েছে। মাহাদ ভাইয়া যে এতটা দুষ্ট সেটা তো সে ভাবতেই পারেনি। সন্ধ্যার দিকে দৃশ্য খাটে বসে একদৃষ্টিতে গিফট বক্সের দিকে তাকিয়ে আছে। আজ সারাটা দিনই তার ভীষণ অস্থিরতায় কেটেছে। সারাক্ষণই মনে হচ্ছিল তার শরীর কাঁপছে। অদ্ভুত এক অনুভূতি। আজও মাহাদ তাদের আইসক্রিম ট্রিট দিয়েছে। সেই সময়টা মনে করে দৃশ্যর আরও লজ্জা লাগছে। মাহাদ তার বান্ধবীদের উদ্দেশ্য করে বলেছে, এই যে শালিকারা, আজকের জন্য আইসক্রিম ট্রিট নাও, পরে বড় করে ট্রিট দিব। দৃশ্যর সব বান্ধবীরা আজ বুঝতে পারল কেন তাদের সবাই বাচ্চা বেআইন বলত। মৌ আর চোখে একবার জয়ের দিকে তাকাল, কারণ জয় কখন থেকেই মৌয়ের দিকে তাকিয়ে আছে। তাই মৌয়ের কিছুটা অস্বস্তি ফিল হচ্ছে। আজ মনে হয় দৃশ্যর লজ্জা দিবস।
তাই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু লজ্জা পাচ্ছে। দৃশ্যর রুমটা গোলাপের সুবাসে ভরে উঠেছে। একটা ফ্লাওয়ার ভাসে সুন্দর করে সাজিয়ে রেখেছে গোলাপগুলোকে। দৃশ্য এবার বক্সটা খুলতে শুরু করল। বক্সটা খুলতেই প্রথমেই একটা রঙিন কাগজের চিঠি পেল। দৃশ্য চিঠিটা খুললেই পড়তে শুরু করল। প্রিয় দৃশপাখি, প্রথমেই আমার জীবনে হঠাৎ করে চলে আসার জন্য ধন্যবাদ। তোমার কারণে আমি ভালোবাসার মতো একটা সুন্দর অনুভূতিকে অনুভব করতে পেরেছি। মাঝে মাঝে নিজেই অবাক হই তোমার মতো একটা বাচ্চা মেয়ের প্রেমে কিভাবে পড়লাম আমি। পরক্ষণেই ভাবি ভালোবাসা তো আর পরিকল্পনা করে হয় না। তবে তোমাকে আমি কখনোই প্রেমিকা রূপে ভাবিনি। যখন থেকে আমি ভালোবাসা নামক অনুভূতির সাথে পরিচিত হয়েছি ঠিক তখন থেকেই তোমাকে আমার বউ হিসেবে ভেবে নিয়েছি। বাচ্চা দৃশ্য শাড়ি পরে আমার আঙিনাতে ঘুরে বেড়াবে। ইস, ভাবতেই ভালো লাগছে। তবে দিন শেষে সেই শাড়িটা কিন্তু আমিই খুলব। এতটুকু উপরে দৃশ্য হাত থেকে চিঠিটা পড়ে গেল। ভয়ঙ্কর কথাবার্তা। দৃশ্যর হাত কাঁপতে লাগল। মাহাদ ভাইয়া তো ভীষণ অসভ্য। দৃশ্য আবার চিঠিটা পড়তে শুরু করল। কি পিচ্ছি, লজ্জা পেয়েছ? থাক, আর লজ্জা পেও না। মেয়েদের জিনিস সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। তবুও চেষ্টা করেছি তোমার জন্য ভালো কিছু চয়েস করার। আশা করি ভালো লাগবে। ইতি, তোমার হবু বর। চিঠিটা পড়ে ভীষণ ভীষণ ভালো লাগল। মানুষটা তার মনের অনুভূতি সরাসরি বলতে না পারলেও চিঠির মাধ্যমে ঠিকই তাকে বুঝিয়েছে। দৃশ্য দেখল বক্সে বেশ কিছু চকলেট। চকলেটগুলো দেখেই দৃশ্যর মনটা ভীষণ খুশি হয়ে গেল। পাশে আরেকটা ছোট বক্স। বক্সটা খুলে সেখানে দেখতে পেল খুব সুন্দর একটা লেডিস ওয়াচ, একটা পারফিউমের বোতল। তবে শেষের গিফটটা দেখে দৃশ্য কিছুটা অবাক হল। কারণ সেখানে ডায়মন্ডের ছোট একজোড়া কানের দুল। এটা দেখে তো দৃশ্যর চোখ বেরিয়ে আসার উপক্রম। নিঃসন্দেহে দুলজোড়া অসম্ভব সুন্দর। ডায়মন্ডের পাথরগুলো কেমন জ্বলজ্বল করছে। দেখেই বোঝা যাচ্ছে ভীষণ দামি। মাহাদ ভাইয়া এত দামি গিফট কেন করতে গেল? সে মনে মনে ভেবে নিয়েছে কাল এটা সে ব্যাক করে দিবে। বাকি গিফট রাখা যায়, কিন্তু এটা অনেক বেশি এক্সপেন্সিভ। দৃশ্যর ভাবনার মাঝে মাহাদের কল আসলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মাহাদ বলল, কি করে আমার পরিটা? এই কথাটুকুতে দৃশ্য ঠিক কতটা অনুভূতির জোয়ারে ভাসল তা সে নিজেও জানে না। না, এই ছেলেটা তাকে লজ্জা দিতে দিতেই মেরে ফেলবে। দৃশ্য কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এমনভাবে বলবেন না প্লিজ, আমার কেমন কেমন যেন লাগে। দৃশ্যর কথায় মাহাদ হো হো করে হেসে দিল। সে আসলেই একটা বাচ্চা মেয়ের প্রেমে পড়েছে। দুষ্টুমি করে বলল, কেমন কেমন মানে? জানি না। আচ্ছা, আগে বলো গিফট পছন্দ হয়েছে? হুম। তবে ওই দুলজোড়া আমি রাখতে পারবো না। মাহাদের মাথায় চিন্তার ভাঁজ পড়ল। তাহলে কি দৃশ্য এটা পছন্দ হয়নি? তাই সে বলল, কেন, তোমার পছন্দ হয়নি? দৃশ্য অস্বস্তিতে পড়ে গেল। তবুও বলল, না তেমন না, দুল জোড়া অনেক সুন্দর, কিন্তু এত দামি গিফট আমি নিতে পারবো না। তাছাড়াও আপনি নিজেও স্টুডেন্ট, আপনার বাবা নিশ্চয়ই বকা দিবে। দৃশ্যর কথায় মাহাদের ভীষণ হাসি পেল। সে বলল, বাহ, তোমার মধ্যে তো এখনই একটা বউ বউ ভাব চলে আসছে। মাহাদের কথায় দৃশ্য আবারও লজ্জা পেল। মাহাদ আবার বলল, চিন্তা করো না পিচ্ছি, এটা তোমার হবু বরের টাকায় কেনা। তোমার হবু বর এতদিনে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে ভালোই টাকা কামিয়েছে। এটা আমার বাবার টাকা না। তবুও এত দামি গিফট দেওয়ার কি দরকার ছিল? আমার স্পেশাল মানুষের জন্য স্পেশাল গিফট হবে না তা কি করে হয়?
দৃশ্যর অদ্ভুত অনুভূতি হচ্ছে। আজকের দিনটা তার জন্য আসলেই অনেক স্পেশাল। আজকের এই দিনে এই মানুষটা তাকে বারবার হাজারো অনুভূতিতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তার এই কিশোরী মনে অদ্ভুত ভালো লাগার জোয়ার বয়ে যাচ্ছে, যাতে সে গা ভাসিয়ে দিতে চায়, ভিজতে চায় অনুভূতির বৃষ্টিতে। নির্ঘুম রাতগুলো বরাবরই দীর্ঘ হয়, সময় যেন কিছুতেই ফুরাতে চায় না। মন অপেক্ষা করতে থাকে একটা সুন্দর সকালের। গতকাল রাতটা দৃশ্যর ঠিক তেমনই কেটেছে। অবশ্য এমন নির্ঘুম রাতের অভ্যাস হয়ে গেছে। সম্ভবত ভোরের দিকে তার চোখ লেগে এসেছে, কিন্তু ঘুম থেকে উঠে ঘড়ির দিকে চোখ পড়তেই লাফ দিয়ে উঠল। 9:30 বাজে। আজ নির্ঘাত লুবনা তাকে কাঁচা চিবিয়ে খাবে। চটজলদি বিছানা ছেড়ে ওয়াশরুমে দৌড় দিল। এই মুহূর্তে বাসায় কেউ নেই। লতা আপু আর জিনিয়া হয়তো অনেক আগেই চলে গেছে। নিশ্চয়ই তাকেও বেশ কয়েকবার ডেকেছে তারা। দৃশ্য দ্রুত রেডি হয়ে বাসা থেকে বের হল। নাস্তার জন্য বসে থাকলে আরও দেরি হবে, যদিও টেবিলে তার নাস্তা রেডি করা ছিল। রাস্তার দীর্ঘ জ্যাম কাটিয়ে অবশেষে দৃশ্য ফ্যাশন হাউজে পৌঁছাল। আগে দ্রুত গেল মিস লুবনার কেবিনে। মিস লুবনা আগে থেকেই কেবিনে উপস্থিত। দৃশ্যকে দেখে মিস লুবনা পানি ছাড়াই ধুয়ে দিল। এতগুলি ঝাড়ি শুনে মন খারাপ করে কেবিন থেকে বের হয়ে আসলো দৃশ্য। 5th ফ্লোরে আসতেই চোখ পড়ল কর্নারের কেবিনটার দিকে। পুরো অফিসের সবচেয়ে বড় কেবিন এটাই। দরজার সামনে খুব সুন্দরভাবে একটা নেমপ্লেট ঝুলছে, সামিন ইয়াসার মাহাদ। এই কেবিনের ভেতরটা কেমন সেটা দৃশ্যর জানা নেই, কারণ সে কখনোই এ কেবিনটাতে ঢোকেনি। আসলে এই ফ্লোরে কখনো ওইভাবে আসাই হয়নি দৃশ্যর। তা না হলে এই 1 মাসে অন্তত একবার হলেও এই নামটা তার চোখে পড়ত। মূলত এই ফ্লোরে ভিআইপি গেস্টরা বসে। ভেতর থেকে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল, আর এগিয়ে গেল গেস্টরুমের দিকে। হাতের ড্রেসগুলো সুন্দর করে হ্যাঙ্গারে ঝুলিয়ে সাজালো। আজ কিছু ভিআইপি গেস্ট আসবেন, তাদের জন্য বেস্ট কিছু ড্রেস কালেকশন এখানে সাজানো হচ্ছে। আজকের সারাটা দিন বাসায় কাটাবে বলে ঠিক করল মাহিম। বুড়িটা সারাক্ষণ হ্যাক করে তার বাইরে থাকার কারণে। তাই সে মনে মনে ফোন দিয়ে আটল বুড়িকে আজ ভীষণ জ্বালাবে, যাতে বুড়ি নিজেই বলে তুই বাসায় থাকিস না, বাইরে থাক। এমবিএ করছে মাহিম। বাসায় তার কখনোই মন টেকে না। ছোট থেকেই বন্ধুবান্ধব নিয়ে হই হুল্লোড় করে দিন কেটেছে তার। এখনও ঠিক তেমনই কাটে। তাছাড়া এই বাসায় এখন আর তার তেমন ভালো লাগে না। সবাই অনেকটা বদলে গেছে। শুধু বদলায়নি তার দাদি আর সে নিজে। নিজের রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসার আগে তার চোখ পড়ল মাহাদের রুমে। মনে হলো মাহাদ রুমে আছে। বেশ কিছুদিন ধরে তার ভাইয়ের সাথে ঠিকমতো কথা হয় না তার। মাহাদ প্রচণ্ড ব্যস্ত থাকে, আর সে নিজেও বাসায় খুব একটা থাকে না। মাহিম দেখল মাহাদের রুমের দরজা হালকা খোলা। দরজাটা ভালোভাবে খুলতেই এক শীতল হাওয়া বয়ে গেল। বরফের মতো ঠান্ডা হয়ে আছে এই রুমটা। রুমের আবছা আলোতে মাহিম সবার আগে এসির রিমোট খুঁজে বের করল। এসিটা অফ করে বিছানার দিকে নজর দিল। মাহাদ সেখানে নেই। রুমের লাইট অন করে একটু সামনে আগাতেই দেখতে পেল মাহাদ ফ্লোরে গুটিসুটি মেরে শুয়ে আছে। ঠান্ডায় কেমন নীল হয়ে আছে, চুল এলোমেলো। ভাইয়ের এই বিধ্বস্ত অবস্থা দেখে মাহিম ভীষণ কষ্ট পায়। তার হাসিখুশি থাকা ভাইটা কেমন গোমরা মুখ হয়ে গেছে। সবার সাথে ভালো ব্যবহার করা ভাইটা আজকাল খারাপ ব্যবহারের জন্য নিউজের শীর্ষে থাকে। 4 মাস আগেও এক রিপোর্টারের সাথে ভীষণ খারাপ ব্যবহার করেছিল, যার জন্য বেশ কয়েকদিন মাহাদের নামে বেশ অভিযোগ উঠেছিল। ভাইয়ের এই অবস্থার জন্য সে ঠিক কাকে দায়ী করবে বুঝে উঠতে পারছে না। পরিস্থিতিটা ভীষণ জটিল।
তবে সে চায় তার ভাইটা ভালো থাকুক। তবে সে এটা জানে তার ভাইয়ের ভালো থাকার একমাত্র ঔষধের নাম দৃশ্য। একটা বাচ্চা মেয়ে যে তার ভাইয়ের মস্তিষ্ক জুড়ে বিচরণ করে সেটা সে খুব ভালো করেই জানে। বাচ্চা কেন বলছে? নিশ্চয়ই এতদিনে মেয়েটা বাচ্চা নেই। আচ্ছা, সবকিছু কি আবার স্বাভাবিক হতে পারে না? মাহিম মাহাদকে ডাকল। বেশ কয়েকবার ডাকার পর মাহাদ চোখ খুলল। চোখ খুলতেই নিজের ছোট ভাইকে দেখে মাহাদ মিষ্টি হাসল। আজ বেশ কয়দিন পর মাহিমকে দেখছে। মাহিম বলল, ভাইয়া তুমি নিচে কেন ঘুমাচ্ছিলে? আর রুম এত ঠান্ডা করে কেন রেখেছ? মাহাদ আড়মোড়া ভেঙে সোজা হয়ে বসল আর বলল, গরম লাগছিল তাই। এই সব বাদ দে, তুই কেমন আছিস সেটা বল। আমি তো অলওয়েজ ভালো থাকি। গুড। তো কি নিয়ে এত ব্যস্ত থাকিস? একদমই তোর দেখা পাই না। এই তো ভাইয়া, তুমি তো জানো আমি ফ্রেন্ডের সাথে মিলে সারা দেশেই ঘুরে বেড়াই। এবার গিয়েছিলাম পঞ্চগড়। আমাদের নেক্সট টার্গেট সিলেট। মাহাদ মুচকি হেসে বলল, ভালো। ঘুরে বেড়াচ্ছিস ঠিক আছে, বাট মাঝে মাঝে তো একটু ফ্যাশন হাউজেও যেতে পারিস। আমার ব্যস্ততার জন্য সেদিকে খুব একটা সময় দিতে পারি না, তুই মাঝে মাঝে একটু খোঁজ খবর রাখতে পারিস তো। ভাইয়া তুমি তো জানো আমি একটা স্বাধীন পাখি। বদ্ধ জীবন আমার ভালো লাগে না। আর তুমি আমাকে ফ্যাশন হাউজের সেই চার দেয়ালে আটকাতে চাচ্ছ? আমি তো তোকে পুরোপুরি দায়িত্ব নিতে বলছি না, মাঝে মাঝে একটু খোঁজ খবর রাখবি এই তো। এতে করে মাও কিছুটা খুশি হবে। আমি তো আর তাকে খুশি করতে পারি না, অন্তত তুই যদি পারিস। মাহিম কিছুটা মন খারাপ করে বলল, এভাবে বলছো কেন ভাইয়া? মাহাদ মাথা নিচু করে বলল, আমি তো মায়ের আদর্শ ছেলে হতে পারিনি, অন্তত তুই হ। আমি জানি মা আমাদের দুই ভাইয়ের উপর ভীষণ অসন্তুষ্ট। তোর সাথে তবুও দু একটা কথা বলে, কিন্তু আমার সাথে কোনো কথাই বলে না। ভাইয়া প্লিজ মন খারাপ করো না। মা অভিমান করে আছে, দেখবে একদিন ঠিক আগের মতো হয়ে যাবে। কিছুই আগের মতো হবে না, সেটা তুই ভালো করেই জানিস। বাদ দাও তো ওসব। তোমার শিডিউল ফাঁকা আছে কবে? ভাবছি দুই ভাই মিলে একদিন কোথাও হ্যাং আউট করব। মাহাদ মুচকি হেসে মাহিমেনের চুলগুলো এলোমেলো করে বলল, নেক্সট উইকে ফ্রি আছি। ঠিক আছে, তাহলে নেক্সট উইকে আমরা দুই ভাই মিলে বেশ মজা করব। মাহিমের কথায় মাহাদ মুচকি হেসে উঠে ওয়াশরুমে চলে গেল। মাহিম একনজরে সেদিকে তাকিয়ে রইল। এত এলোমেলো অবস্থায় ও তার ভাইটাকে কত হ্যান্ডসাম লাগছে। তার বেশ কিছু মেয়ে বান্ধবীরা মাহাদের উপর ফিদা। মাহিমকে প্রায় বলে মাহাদের সাথে একটু দেখা করিয়ে দিতে, কিন্তু সে জানে তার ভাই এসব মোটেও পছন্দ করে না। তাই তাদের কথায় খুব একটা পাত্তা দেয় না। লাঞ্চ আওয়ার হতেই দৃশ্য দ্রুত ক্যান্টিনে ঢুকল। সকাল থেকে কিছুই মুখে দেওয়া হয়নি। আজ কাজের প্রেশার একটু বেশি। লাঞ্চের পর ভিআইপি ক্লায়েন্ট আসবে, তাই সে দ্রুত লাঞ্চ করতে চলে আসলো। খাবার নিয়ে টেবিলে বসতেই কিছুক্ষণ পর তার সাথে জয়েন করল ঈশিতা আর মৃদুল। মৃদুল ও মিস লুবনার আন্ডারে কাজ করে। শান্ত একটা ছেলে, কাজেও বেশ মনোযোগী। টেবিলে বসেই মৃদুল বলল, কি ব্যাপার দৃশ্য, আজ আমাদের ছাড়াই চলে আসলে? দৃশ্য মনে হয় কিছুটা লজ্জা পেল। তারপর বলল, আসলে ভাইয়া সকালে নাস্তা করিনি তো, তাই ভীষণ খিদে পেয়েছে। কিছুটা চিন্তিত হয়ে মৃদুল বলল, আরে কি বলো, তুমি নাস্তা না করে এতক্ষণ কাজ করছিলে? এমন করলে কিন্তু তুমি অসুস্থ হয়ে পড়বে। আসলে ভাইয়া ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল তো তাই। বুঝলাম, তবে নিজের শরীরের খেয়াল রাখবে। উত্তরে দৃশ্য শুধু মুচকি হাসল। আসলে মৃদুলের সাথে দৃশ্যর খুব একটা মেশা হয় না।
এই 1 মাসে দৃশ্য ভালোমতোই বুঝতে পেরেছে মৃদুল তার প্রতি কিছুটা দুর্বল। তাই সে যথাসম্ভব তাকে এড়িয়ে চলে। এখন তো আর সে বাচ্চা নেই যে একটা ছেলের চোখের ভাষা বুঝতে পারবে না। মাহাদের চোখের ভাষা ছিল আরও গভীর ও তীক্ষ্ণ, যেন ঠিক বুকে গিয়ে আঘাত করে। কিন্তু সেই সময় চোখের ভাষা সে বুঝতে পারত না। মাহাদ যেদিন নিজের মনের কথা তার সামনে তুলে ধরেছে সেদিনই সে বুঝতে পেরেছে আসলেই ভীষণ বাচ্চা ছিল সে। পরক্ষণই দৃশ্য চোখ পড়ল ঈশিতার দিকে। সে একমনে খাচ্ছে আর মৃদুলের দিকে আর চোখে তাকাচ্ছে। দৃশ্য মুচকি হাসল। সে ভালো করেই জানে ঈশিতা মৃদুলকে ভালোবাসে, কিন্তু মেয়েটা বলতে পারে না। দৃশ্য তো মাত্র 1 মাস ধরে এখানে আছে, কিন্তু ঈশিতা আর মৃদুল প্রায় বছর খানেকের মতো এখানে কাজ করছে। দৃশ্য দ্রুত লাঞ্চ শেষ করে তাদের থেকে বিদায় নিয়ে আগেই বেরিয়ে গেল। করিডোরে আসতেই হঠাৎ চোখ পড়ল রাস্তার দিকে। 2টা গাড়ি ফ্যাশন হাউজের সামনে এসে দাঁড়াল। প্রথম গাড়ি থেকে কয়েকজন লোক বের হল। তাদের ড্রেস দেখে দৃশ্য বুঝতে পারল এরা হচ্ছে বডিগার্ড। দ্বিতীয় গাড়ি থেকেও 2জন লোক বের হল। তার ঠিক পরমুহূর্তেই বের হল মাহাদ। মাহাদকে দেখামাত্রই দৃশ্যর বুকটা ধক করে উঠল। মনে হচ্ছে এই বুঝি হৃদস্পন্দন থেমে গেল। হোয়াইট টি শার্টের উপর ব্ল্যাক জ্যাকেট, চুলগুলো জেল দিয়ে সেট করা। বেয়ার্ডের জন্য মুখের সৌন্দর্য তা যেন আরও বেড়ে গেছে। সে মানুষটাকে সবসময় ক্লিন শেভ করা দেখেছে। জ্যাকেটের উপর থেকে মাহাদের ফোলা পেশি দেখে বুঝতে পারল মানুষটা রেগুলার জিম করে। তখনও মানুষটা হ্যান্ডসাম ছিল, আর এখন তো দমবন্ধ করা মারাত্মক হ্যান্ডসাম। এতগুলো বছর পর সে কি আবার এই মানুষটার উপর ক্রাশ খাচ্ছে? দ্রুত সেখান থেকে চোখ ফিরিয়ে নিল। সে মোটেও দুর্বল হতে চায় না। প্রায় বিকেল 4টার দিকে মিস লুবনার কেবিনে ঢুকল দৃশ্য। তাকে জানালো এখন ভিআইপি ক্লায়েন্টের সাথে তার মিটিং। লুবনা ও দ্রুত কেবিন থেকে বের হয়ে মিটিংয়ে চলে গেলেন। দৃশ্য তার পিছু পিছু সেখানে চলে গেল। একজন বড় নেতার মেয়ের বিয়ে, তাই তারা এখানে ওয়েডিং ড্রেস দেখতে এসেছে। মিস লুবনা তাদের বিভিন্ন ডিজাইন সাজেস্ট করছেন, আর দৃশ্য এবং ঈশিতা তাদের ড্রেসগুলো একের পর এক দেখিয়ে যাচ্ছে। প্রায় 15 মিনিট পর হঠাৎ কেউ মিটিংয়ে ঢুকল। দৃশ্য সেদিকে তাকাতেই তার হাত থেকে ড্রেসটা পড়ে গেল। দ্রুত সে নিজেকে ঠিক করে আবার ড্রেসটা হাতে তুলে নিল। মাহাদ আসতেই ক্লায়েন্টের সাথে কুশলাদি বিনিময় করল। নেতার মেয়েটা মাহাদের দিকে হাঁ করে তাকিয়ে আছে। আগের সময় হলে দৃশ্য এতক্ষণে মেয়েটার চুল টেনে ছিঁড়ে ফেলত। মাহাদ আর চোখে একবার দৃশ্যকে দেখে নিল। ব্লু এন্ড হোয়াইটের কম্বিনেশনে একটা 3 পিস পরা, মাথার চুলগুলো পেছনে ঝুঁটি করা। তবে মুখের সামনে বেশ কিছু ছোট ছোট চুল পড়ে আছে। সম্ভবত এটাকে লেয়ার কাট বলে। দৃশ্য বারবার সে চুলগুলো কানে গুজে দিয়েছে, কিন্তু বেহায়া চুলগুলো বারবার দৃশ্য মুখে এসে পড়ছে। বেশ কিছুক্ষণ মিটিং শেষ করে ক্লায়েন্টরা চলে গেল। মিস লুবনা মুচকি হেসে মাহাদকে বলল, কি অবস্থা মাহাদ? তোমাকে গতকাল কল করেছিলাম কিন্তু কোনো রিপ্লাই করলে না। দৃশ্য এবার আর চোখে মাহাদের দিকে তাকাল। মানুষটা গতকাল তাকে এখানে দেখে নিশ্চয়ই অনেক অবাক হয়েছে। মাহাদও আর চোখে দৃশ্যর দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে গেল। দৃশ্য সাথে সাথেই চোখ সরিয়ে নিল। মাহাদ মুচকি হেসে বলল, আসলে গতকাল আমি একটু ডিস্টার্ব ছিলাম। চোখের সামনে হঠাৎ অপ্রত্যাশিত কিছু চলে এসেছিল, তো তাই অনেকটা ডিস্টার্ব ছিলাম। সরি। দৃশ্য আবার মাহাদের দিকে তাকাল। তার উপস্থিতি মাহাদকে ডিস্টার্ব করে? পরক্ষণেই ভাবত এমন হওয়াটাই তো স্বাভাবিক। লুবনা হেসে বলল, আরে সরি বলতে হবে না।
আমি আসলে তোমার নেক্সট মিউজিক ভিডিও ব্যাপারে কথা বলতাম। ওই ভিডিওতে ডিরেক্টর তোমার জন্য একটা ফর্মাল লুক চাচ্ছে, তাই তোমার সাথে কথা বলে আমি ড্রেস ডিজাইন করতে চাইছিলাম। আজ সময় হবে না, একটা রেকর্ডিং আছে, কাল কথা বলি। ঠিক আছে। মাহাদ আরও একবার দৃশ্যের দিকে তাকিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। আসলে সেখানে তার দম বন্ধ হয়ে আসছে, ভীষণ অস্থিরতা কাজ করছে। মন চাইছে একবার এই বাচ্চাটাকে জড়িয়ে ধরতে, কিন্তু না, সেটা মোটেও সম্ভব না। জড়িয়ে ধরা দূরে থাক, মেয়েটার উপস্থিতিতে ও আনইজি ফিল হচ্ছে। অথচ একটা সময় সম্পর্কটা কতটা সহজ ছিল। সেদিন দৃশ্যকে প্রপোজ করার পর ভেতর থেকে অস্থিরতা অনেকটা কমে গেছে। তারপর থেকে তারা চুটিয়ে প্রেম করেছে। দৃশ্যর বোকা বোকা কথায় মাহাদের ভীষণ হাসি পেত। সে মাঝে মাঝে অবাক হতো কিভাবে এই পিচ্চিটার প্রেমে পড়ে গেল। সারারাত চলত তাদের ফোন আলাপ। একদিন যখন মাহাদ রাতে দৃশ্যকে কল করল, দৃশ্য রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম পিচ্চি। আপনি এখনো আমায় পিচ্চি বলবেন? আমি মোটেও পিচ্চি না, তোমাকে তো আমি সারা জীবন পিচ্চি বলেই ডাকব। হ্যাঁ, ভবিষ্যতে বোঝা যাবে তুমি কতটা বড় হয়েছ। কিভাবে? দৃশ্যর কথায় মাহাদ মুচকি হাসল আর বলল, ওই যে বিয়ের পর। বিয়ের পর আমি বড় হয়েছি কিভাবে বোঝা যাবে? যাও, এত দূরেরটা বাদ দাও। বাসর রাতের পর আমি বুঝে যাব তুমি কতটা বড় হয়েছ। দৃশ্য এবার ভীষণ লজ্জা পেল আর বলল, আপনি ভীষণ অসভ্য মাহাদ ভাইয়া। ইসস। এই ভাইয়া ডাকি যথেষ্ট ছিল মাহাদের মেজাজ খারাপ করার জন্য। সে ভীষণ বিরক্ত নিয়ে বলল, এই পিচ্ছি, আমি তোমার কোনো জনমের ভাই? খবরদার যদি আরেকবার ভাইয়া বলেছ তো। দৃশ্য কিছুটা কনফিউজড হয়ে বলল, তাহলে কি বলবো? মাহাদ এবার মুচকি হেসে বলল, আমার নাম ধরে বলবে, কিংবা জান, বাবু, সোনা, বেবি, হানি, এসবও বলতে পারো। ছি, আমি এসব বলতে পারবো না। তাহলে নাম ধরে ডাকবে। আপনি তো আমার চাইতে বড়, তাহলে নাম ধরে কিভাবে বলবো? আমি এত কথা শুনতে চাই না দৃশ্য পাখি, তুমি আমাকে নাম ধরে ডাকবে, ঠিক আছে? আর আপনি আপনি বলবে না, তুমি করে বলবে। আমি পারবো না, আমার কেমন যেন লাগে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে, ট্রাই করব। শোনো, কাল আমি কলেজে আসছি না। দৃশ্য অস্থির হয়ে জিজ্ঞাসা করল, কেন? আরে, এত অস্থির হচ্ছ কেন? কাল আমার গানের প্র্যাকটিস আছে আর একটা প্রোগ্রাম আছে। প্রোগ্রাম? আমিও যাব। আরে বোকা, আমার প্রোগ্রাম রাতে, তোমাকে কি রাতে বাসা থেকে বের হতে দেবে? মুহূর্তেই দৃশ্যের মুখটা মলিন হয়ে গেল। তার পরিবার কখনোই তাকে রাতে বাইরে বের হতে দেবে না। তাই সে আফসোস সুরে বলল, আমি যখন একটু বড় হব তখন আমি আপনার প্রত্যেকটা প্রোগ্রামে যাব। মাহাদ খিলখিল করে হেসে বলল, পিচ্ছি, সেটা আর বলতে হবে না। যখন তোমাকে আমার কাছে নিয়ে আসব তখন আমার সব প্রোগ্রামে তোমাকে সাথে রাখব। দৃশ্য এক্সাইটেড হয়ে বোকার মতো বলল, তাহলে আমাকে এখনই আপনার কাছে নিয়ে যান। দৃশ্যর কথায় মাহাদ আবার হাসল আর বলল, পিচ্ছি পাখি, আগে বড় হও, তখন নিয়ে আসব। দৃশ্য মুখটা গোমরা করে বলল, আমার তো এখনই বড় হতে ইচ্ছে করছে। আমারও ইচ্ছে করছে তোমাকে টেনে বড় করে ফেলি। দৃশ্য এবার হেসে বলল, টেনে আবার বড় করা যায় নাকি? যায় না বলেই তো আফসোস। এভাবেই চলতে থাকে তাদের ফোন আলাপ। পরের দিন স্কুলে এসে দৃশ্য মোটেও ভালো লাগছে না। চারদিকে কেমন শূন্যতা ফিল হচ্ছে। অথচ মানুষটা তাকে আগেই বলে দিয়েছে সে আজ স্কুলে আসবে না।
তবুও তার অবুঝ মন বারবার করে চাইছে একবার মাহাদকে দেখতে। মাহাদ নামক পোকাটা তার মাথায় একদম জেঁকে বসেছে। সে বুঝতে পারছে এই মানুষটার প্রতি সে দুর্বল, ভীষণ দুর্বল। সেদিন ক্লাসে সে মনোযোগ দিতে পারল না। চলবে।